হ্যালো ফ্রেন্ডস, ট্রান্সলেশন শেখার এই সিরিজে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই যে আজকের ভিডিওটা প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে করা হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু এই ট্রান্সলেশনগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। তো যারা দেখোনি তারা এবং যারা যাদের ট্রান্সলেশন নিয়ে সমস্যা রয়েছে, তো এর আগের ভিডিওগুলোতে খুব সহজ সরলভাবে এর থেকে যে বেসিক লেভেলের ট্রান্সলেশন দেওয়া হয়েছে সেগুলো খুবই সহজ আকারে কীভাবে করতে হয় সেখানে শেখানো হয়েছে। তো আজকের ভিডিওটি হচ্ছে তার থেকে একটু অ্যাডভান্স লেভেলের। যারা আগে দেখেছো তাদেরকে এই ভিডিওটা খুব বুঝতে সুবিধা হবে, আর যারা প্রথম দেখছো ইংরেজিতে তোমাদের খুবই অসুবিধা রয়েছে, তো তোমরা এই ভিডিওটা দেখার সাথে সাথে আগের ভিডিওগুলো দেখে নিও, যাতে তোমাদের ট্রান্সলেশন অল্প অল্প করে তোমরা ভালো করে শিখতে পারো। ঠিক আছে, তো দুটো প্যারা আজকে নেওয়া হয়েছে। ডিপি ভট্টাচার্যের লেখা এ ট্রেজার প্রুফ ফর ইংলিশ লার্নার্স বই থেকে এই ট্রান্সলেশনগুলো করানো হচ্ছে। তো ভালো করে দেখো, ট্রান্সলেশন করতে হলে গ্রামারটা খুব শেখা জরুরি। সেই জন্য গ্রামারের অন্যান্য যে টেন্স, ভয়েস ইত্যাদিগুলো সেগুলোর জন্য আলাদা করে সমস্ত ভিডিও আছে, তোমরা কিন্তু দেখে নিও। কারণ গ্রামারটা শিখতে হলে, ট্রান্সলেশন করতে হলে গ্রামার শেখা খুব জরুরি। গ্রামারের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ভিডিওগুলো রয়েছে, তোমরা এক এক করে সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে, তো চলো আজকের এই ট্রান্সলেশনটা শুরু করি। দেখো এখানে লেখাটা একটু বড় দেওয়া হয়েছে, তোমরা বুঝতে পারছো আগের থেকে একটু বড় এটা, এবং এটা একটু অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, দেখো কী করে করা হয়েছে এবং কোন টেন্সকে আমরা এখানে প্রয়োগ করেছি। ঠিক আছে, দেখো প্রথমে বলছে, বিদ্যাসাগরের নাম তোমরা সকলেই শুনেছ। তিনি অত্যন্ত বিদ্বান লোক ছিলেন। তিনি সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন। তার পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না, তাকে কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল। মাতা পিতাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। তিনি কখনো মায়ের আদেশ অমান্য করতেন না। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তিনি খুব মেধাবীও ছিলেন, তাই সকলে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ঠিক আছে, তো দেখো এর মধ্যে কিছুটা পাস্ট টেন্স রয়েছে এবং কিছুটা প্রেজেন্ট টেন্স রয়েছে। ঠিক আছে, অর্থাৎ কিছুটা যেমন ধরো প্রথমে সেন্টেন্সটা এগুলো হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এবং লাস্টের দিকেও রয়েছে প্রেজেন্ট টেন্স, কিন্তু ভিতরে কিছু কিছু জিনিস পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স মিশিয়ে কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো চলো কী করে আমরা করা যায় দেখা যাক। তো প্রথমে বলছে, বিদ্যাসাগরের নাম তোমরা সকলেই শুনেছো। তাহলে এটা ইংরেজি কী হবে? তাহলে তোমরা সকলেই শুনিয়ে আছো, তাহলে শুনিয়ে আছো এরকম একটা অর্থে হবে, অর্থাৎ এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে দেখো, ইউ হ্যাভ অল হেয়ার্ড। হেয়ার মানে শোনা। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হচ্ছে সাবজেক্ট, তারপরে বসছে হ্যাভ বসে, তারপরে ভার্বের V3 ফর্ম বসে। ঠিক আছে, তাহলে এখানে কী হলো? তাহলে ইউ হ্যাভ অল হেয়ার্ড, তাহলে তোমরা সকলেই শুনেছো। অল মানে সকলেই, তাহলে তোমরা সকলেই শুনেছো। হেয়ার্ড মানে শোনা। কি শুনেছো? না, দ্য নেম অফ বিদ্যাসাগর। তাহলে বিদ্যাসাগরের নাম তোমরা সকলেই শুনেছো। খুব সহজে ট্রান্সলেশন করে ফেলতে পারলাম, দেখতে পেলে। নেক্সট দেখো, তিনি অত্যন্ত বিদ্বান লোক ছিলেন। বিদ্বান মানে খুব জ্ঞানী। ঠিক আছে, তাহলে ছিলেন যেহেতু এখানে বোঝাচ্ছে, তাহলে আমাদের অবশ্যই এটা কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। তাহলে এখানে করা হয়েছে, তাহলে হি ওয়াজ এ ভেরি লার্নড পারসন। লার্নড মানে হচ্ছে জ্ঞানী। ঠিক আছে, LEARNED, লার্নড। তাহলে তিনি ছিলেন অত্যন্ত বিদ্বান লোক। অত্যন্ত, ভেরিটা হচ্ছে অত্যন্ত, তাহলে হি ওয়াজ এ ভেরি লার্নড পারসন, তিনি অত্যন্ত বিদ্বান লোক ছিলেন। তারপরে দেখো, তারপরে কী আছে? তিনি সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন। তাহলে তিনি সাহায্য করতেন, তিনি সর্বদা, তাহলে হি অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। ঠিক আছে, তাহলে তিনি সর্বদা সাহায্য করতেন। সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প। তাহলে হি অলওয়েজ হেল্প কাকে? না, দরিদ্রদের, অর্থাৎ দ্য পুয়ার। তাহলে হি অলওয়েজ হেল্প দ্য পুয়ার, তিনি সর্বদা দরিদ্রদের সাহায্য করতেন। ঠিক আছে, তারপরে দেখো, তাঁর পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না। তাহলে তাঁর পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না। দেখো, তাহলে তাঁর পিতার, তাহলে দা আর্থিক অবস্থা, তাহলে দা ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফাদার। তাহলে বুঝতে পারছো, ফাইন্যান্সিয়াল কন্ডিশন মানে হচ্ছে আর্থিক অবস্থা। তাহলে দা ফিনান্সিয়াল কন্ডিশন কার? না, অফ হিজ ফাদার, তার বাবার। কী ছিল না? ওয়াজ নট সাউন্ড, অর্থাৎ ভালো ছিল না। তাহলে খুব একটা সচ্ছল কথার অর্থ, এরকম একটা অর্থ হিসেবে সাউন্ড ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে নট সাউন্ড মানে হচ্ছে সচ্ছল ছিল না। তাহলে দা ফিনান্সিয়াল কন্ডিশন অফ হিজ ফাদার ওয়াজ নট সাউন্ড। ঠিক আছে, তাহলে তার যে পিতার আর্থিক অবস্থা ভালো ছিল না, বুঝতে পারলে? আচ্ছা, তাকে কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল।
তাহলে তাকে কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছিল কী হবে, তাহলে হি হ্যাড টু রিসিভ, শিখতে হয়েছিল। কোনো কিছু বাধ্যবাধকতা বোঝালে আমাদের হ্যাড ব্যবহার করা হয়, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করা হয়, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহার করা হবে। তাহলে হি হ্যাড টু রিসিভ, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, হ্যাঁ, কোনো কিছু গ্রহণ করা বা রপ্ত করা, এরকম একটা অর্থে কিন্তু রিসিভ বোঝানো হয়, ঠিক আছে। তাহলে হি হ্যাড টু রিসিভ, তাহলে তাকে গ্রহণ করতে হয়েছিল না হিজ এডুকেশন, তার পড়া, দ্য হার্ড ওয়ে, হার্ড ওয়ে মানে হচ্ছে কঠোর পরিশ্রম করে, ঠিক আছে। তাহলে ওই মানে রাস্তা, মানে কঠোর শ্রম করে তাকে তার শিক্ষাকে গ্রহণ করতে হয়েছিল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো, মাতা পিতাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন। তাহলে মাতা পিতাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, তাহলে হি হেল্ড হিজ পেরেন্টস ইন গ্রেট এস্টিম। তাহলে হেল্ড মানে এখানে এই কোনো কিছু করা, হ্যাঁ, পালন করা, এরকম একটা অর্থে, ঠিক আছে। তাহলে গ্রেট এস্টিম মানে হচ্ছে অত্যন্ত শ্রদ্ধা। তাহলে হি হেল্ড হিজ পেরেন্টস, তাহলে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, শ্রদ্ধা পালন করতেন না হিজ পেরেন্টস মানে তার পিতামাতাকে, তার পিতামাতাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করতেন, ঠিক আছে। এখানে জ্ঞাপন করা অর্থ এখানে হেল্ড করা হয়েছে, ঠিক আছে। তাহলে হি হেল্ড হিজ পেরেন্টস ইন গ্রেট এস্টিম, ঠিক আছে। তারপরে দেখো, তিনি কখনো মায়ের আদেশ অমান্য করতেন না। তাহলে তিনি কখনো মায়ের আদেশ অমান্য করতেন না। তাহলে হি নেভার ডিসওবেড, ডিসওবেড মানে হচ্ছে অমান্য করা, ঠিক আছে। তাহলে নেভার ডিসওবেড মানে হচ্ছে নেভার কখনোই না, এরকম একটা অর্থে নেভার ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে হি নেভার ডিসওবেড, তাহলে তিনি কখনোই আদেশ অমান্য করতেন না, কি না দ্য অর্ডার্স অফ হিজ মাদার, তাহলে তার মার আদেশ, অর্ডার মানে আদেশ, তাহলে তার মায়ের আদেশ কিন্তু তিনি কখনোই অমান্য করতেন না, ঠিক আছে। তারপরে দেখো, তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন, ঠিক আছে, তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তাহলে কী হবে এখানে, তাহলে হি ছিলেন, তাহলে হি ওয়াজ তিনি ছিলেন ভেরি ইন্ডাস্ট্রিয়াস, তাহলে ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী, ঠিক আছে। তাহলে পরিশ্রমীকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াস, তাহলে হি ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, তাহলে তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, ঠিক আছে। তারপরে দেখো, তিনি খুব মেধাবীও ছিলেন, তাহলে এখানে ও লেখা আছে, এখানে টু অর্থে হবে, ঠিক আছে। তাহলে দেখো, বা অলসো অর্থে হবে, হ্যাঁ। তাহলে দেখো তিনি, তাহলে হি ওয়াজ ভেরি মেরিটেরিয়াস টু, তাহলে মেরিটেরিয়াস মানে হচ্ছে এটাও কিন্তু মেধাবী, ঠিক আছে। তাহলে যখন দুটো ঘটনা পাশাপাশি বলা হয় তখন কিন্তু একটা ঘটনার পরে ও যে মেধাবীও লেখা হয়েছে, তাহলে এখানে কিন্তু টু ব্যবহার করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে হি ওয়াজ ভেরি মেরিটেরিয়াস টু, তাহলে তিনি অত্যন্ত মেধাবীও ছিলেন। তারপরে দেখো, তাই সকলে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তাহলে তাই সকলে, তাহলে সো মানে সুতরাং বা তাই, তাহলে এভরিবডি মানে সকলে, রিমেম্বার্স, তাহলে রিমেম্বার্স মানে হচ্ছে স্মরণ করে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই এখানে স্মরণ করতেন এরকম একটা অর্থে নয়, কারণ কি বিদ্যাসাগরকে কিন্তু আমরা এখনও স্মরণ করি, তাই এটা প্রেজেন্ট টেন্সে করা হয়েছে। তাই এভরিবডি রিমেম্বার্স, তাহলে সকলে তাকে স্মরণ করে, হিম মানে তাকে, উইথ রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধার সঙ্গে, ঠিক আছে। তাহলে এভরিবডি রিমেম্বার্স হিম উইথ রেসপেক্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এভরিবডি সাবজেক্ট, রিমেম্বার্স হচ্ছে ভার্ব, আর হিম উইথ রেসপেক্ট। আশা করি তোমরা বুঝতে পারলে পুরোটা। তোমরা এই বাংলাটাকে তুলে নাও, তুলে নিয়ে কিন্তু যেভাবে বোঝালাম ভিডিওটা আরেকবার দেখে তোমরা নিজের মতন করে ট্রান্সলেশন করার চেষ্টা করো, তোমরা কতটা শিখতে পারলে। পরে এই ভিডিওতে যেভাবে করা হয়েছে সেভাবে তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে। তো চলো আমরা আরও একটা ট্রান্সলেশন এরকম দেখি। দেখো, আরও একটা নাম হয়েছে ওই বই থেকে। এখানে বলা হচ্ছে, কলকাতায় প্রেসিডেন্সি কলেজে মিস্টার ওটেন নামে একজন অধ্যাপক ছিলেন, ঠিক আছে। তিনি ভারতীয়দের ঘৃণা করতেন এবং ক্লাসে তাদের গালাগালি দিতেন। এতে ছাত্ররা খুব অপমানিত বোধ করে এবং একদিন তাকে মারধর করে। এ ব্যাপারে জড়িত ছিলেন বলে সুভাষচন্দ্র বসুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়, ঠিক আছে। তো দেখো, এটা তোমাদের অনেক কঠিন লাগলো বলে মনে হলো, তো চলো আমরা ধরে এটাকে ট্রান্সলেশন করার চেষ্টা করি। তো এটাও কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, কারণ কি আমরা বুঝতে পারছি এটা অতীতের কোনো ঘটনা, আমরা পড়েই বুঝতে পারছি এটা কিন্তু পাস্ট টেন্সে হবে, কারণ কি প্রেজেন্ট টেন্সের কোনো ঘটনা এটা মনে হচ্ছে না, তাই না। তো পাস্ট টেন্সের ঘটনা যেহেতু আমরা সবটাই কিন্তু পাস্ট টেন্সে করার চেষ্টা করব। দেখো, তাহলে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে মিস্টার ওটেন নামে একজন অধ্যাপক ছিলেন, তাহলে মিস্টার ওটেন নামে একজন অধ্যাপক ছিলেন প্রেসিডেন্সি কলেজে, এইভাবে লিখব। তাহলে কী হবে, মিস্টার ওটেন ওয়াজ এ প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ ইন কলকাতা। খুবই সহজ, দেখো একবারে করা হয়েছে। তাহলে মিস্টার ওটেন হচ্ছে সাবজেক্ট, তাহলে ছিলেন, কী ছিলেন না এ প্রফেসর, একজন প্রফেসর ছিলেন, কোথাকার ছিলেন, অফ প্রেসিডেন্সি কলেজ। তাহলে প্রেসিডেন্সি কলেজের অফটা এর ক্ষেত্রে লাগানো হয়েছে, সেটা কোথায় না ইন কলকাতা। তাহলে কলকাতাতে প্রেসিডেন্সি কলেজের একজন প্রফেসর ছিলেন কে, মিস্টার ওটেন, ঠিক আছে। তারপরে দেখো, তিনি ভারতীয়দের ঘৃণা করতেন, এটুকু লিখি। তাহলে তিনি ঘৃণা করতেন, তাহলে
হি মানে তিনি, ঘৃণা করতেন, ঘৃণা করা হচ্ছে হেট, হ্যাঁ, হেটের V3 ফর্ম হচ্ছে, অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে হেটেড, তাহলে তিনি হি হেটেড, তাহলে তিনি ঘৃণা করতেন, কি ঘৃণা করতেন না দ্য ইন্ডিয়ানস, তাহলে ইন্ডিয়ানস মানে ভারতীয়দের, ঠিক আছে, তাহলে ইন্ডিয়ানদের ঘৃণা করতেন, ভারতীয়দের ঘৃণা করতেন, এবং ক্লাসে তাদের গালাগালি দিতেন, ঠিক আছে, তাহলে গালাগালি দেওয়া এবং ক্ষেত্রে আমরা অ্যান্ড লাগিয়ে দিয়েছি, আর গালাগালি করার ইংরেজি হচ্ছে অ্যাবিউসড, ঠিক আছে, তাহলে অ্যাবিউসড, ABUSED, অ্যাবিউসড করতেন কোথায়, অ্যাবিউসড দেম ইন দ্য ক্লাসরুম, দেম মানে তাদেরকে মানে কাদেরকে, ইন্ডিয়ানদের বা ভারতীয় ছাত্রছাত্রীদের, ঠিক আছে, তাহলে হি হেটেড দ্য ইন্ডিয়ানস অ্যান্ড অ্যাবিউসড দেম ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে। তারপরে দেখো, এতে ছাত্ররা খুব অপমানিত বোধ করে এবং একদিন তাকে মারধর করে, তাহলে লেখো, অল্প অল্প করে করা যাক, তাহলে এতে ছাত্ররা খুব অপমানিত বোধ করে, তাহলে এবার দেখো, দ্য স্টুডেন্টস ফেল্ট ইনসাল্টেড, তাহলে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, হ্যাঁ, অনুভব করা, ফিল হচ্ছে V1 ফর্ম, ফিল থেকে এসে ফেল্ট, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে দ্য স্টুডেন্টস ফেল্ট ইনসাল্টেড মানে হচ্ছে অপমানিত বোধ করা, অ্যাট দিস মানে এতে, ঠিক আছে, অ্যান্ড ওয়ান ডে এবং একদিন, দে অ্যাসাল্টেড মানে হচ্ছে অপমানিত করাও, তাহলে হিম মানে তাকে, তাহলে একদিন তারাও তাকে অপমানিত করে, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার দেখো, আচ্ছা, এই ব্যাপারে জড়িত ছিলেন বলে সুভাষচন্দ্র বসুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়, তাহলে সুভাষচন্দ্র বসুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়, দেখো, তাহলে সুভাষচন্দ্র বসু ওয়াজ এক্সপেলড মানে হচ্ছে বহিষ্কার করা হয়, ঠিক আছে, তাহলে সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করা হয়, বহিষ্কার মানে কলেজ থেকে মানে বের করে দাও, হ্যাঁ, তাহলে এক্সপেলড বলা হচ্ছে, তাহলে ফ্রম দ্য কলেজ, তাহলে কলেজ থেকে, অ্যাজ কারণ হি ওয়াজ ইমপ্লিকেটেড ইন দিস ইনসিডেন্ট, ইমপ্লিকেটেড মানে হচ্ছে জড়িত থাকা, ঠিক আছে, ইন দিস ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, তাহলে এই ঘটনায় জড়িত থাকার কারণে এটা অ্যাজ মানে কারণে, তাহলে সুভাষচন্দ্র বসুকে এক্সপেলড করে দেওয়া হয় কোথা থেকে না কলেজ থেকে, আশা করি তোমরা বুঝতে পারলে, দেখো সবগুলোই কিন্তু এখানে পাস্ট টেন্সে করা হয়েছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে ভার্ব, হ্যাঁ, এগুলো ভার্ব। তো খুব সহজেই এই কঠিন ট্রান্সলেশনটা আমরা সহজ করে ফেলতে পারলাম, তো তোমরা আশা করি বুঝতে পারলে, এটাও কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, যাতে আমি বুঝতে পারি তোমাদের এই ভিডিওটা কতটা উপকারে লাগছে, ঠিক আছে, যারা প্রথম দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা এইরকম ভিডিও প্রতিদিন পেতে পারো, ঠিক আছে, অল্প অল্প করে গ্রামার শিখে তোমরা ভবিষ্যতে অনেকটা এগিয়ে যেতে পারো, ঠিক আছে। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, পরবর্তী একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।